বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এবার আমাদের বিরতির পরে ক্লাস শুরু করতে যাচ্ছি। সবাই একটু অ্যাক্টিভলি খেয়াল করেন, এমন গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আসছে। আগের আলোচনাটা অবশ্যই আপনারা শীট থেকে ভালো করে পড়বেন। এগুলো একটু মুখস্থ রাখতে হবে, বারবার পড়তে হবে, বুঝছেন? বারবার না পড়লে এগুলো কিন্তু মাথায় গিয়ে সেট হয় না। এজন্য একটা পড়াকে বারবার পড়বেন ইনশাআল্লাহ। একটা চাকরি হয়ে গেলে এরপরে একটু কম পড়বেন, কিন্তু আগে একটু একটা চাকরি হওয়ার আগ পর্যন্ত একটু বেশি করে পড়েন। ঠিক আছে? আর ইংরেজি সবসময় আসলে দরকার। একটু লিখতে, পড়তে সবসময় ইংরেজি লাগে আজকাল। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব কি? এগুলো সব কিন্তু ট্রানজিটিভ ভার্বের প্রকার। পজিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব এগুলো সব কি? এগুলো সব হচ্ছে ট্রানজিটিভ ভার্বের প্রকার। যেসব ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট ছাড়াও অন্য আরেকটি ওয়ার্ড এর সাহায্য নিয়ে বাক্যের অর্থ পরিপূর্ণ করতে হয় তাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে। অর্থাৎ নতুন একটা ভার্ব লাগে, নতুন এই ওয়ার্ড যেটা লাগে এটাকে বলা হয় কি ফ্যাক্টিটিভ অবজেক্ট। অর্থাৎ আমি সংক্ষেপে বলি, অর্থাৎ যে ভার্বের একটা অবজেক্টে হয় না, তার আরেকটা অবজেক্ট লাগে, দুইটা অবজেক্ট লাগে, মানে একটা অবজেক্টে সে সন্তুষ্ট না, তার আরেকটা অবজেক্ট লাগে, এই ভার্বকে বলা হয় কি ফ্যাক্টিটিভ ভার্ব। এক্সাম্পল দেখলে বুঝবেন যে উই ইলেক্টেড হিম চেয়ারম্যান। উই হচ্ছে সাবজেক্ট, ইলেক্টেড এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা বললাম উই ইলেক্টেড হিম, উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করলাম। তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। তাহলে দেখেন এই যে ইলেক্টেড এই ভার্বে কি করছে, এই ভার্বে তার এই যে হিম অবজেক্ট, মানে একটা অবজেক্ট নিয়ে কিন্তু সে সন্তুষ্ট নয়, তার আরেকটা অবজেক্ট দরকার। অর্থাৎ আমি যদি বললাম যে আমরা তাকে নির্বাচিত করেছি, কিন্তু এরপরেও কিন্তু এটা প্রশ্ন থেকে যায় যে তাকে আমরা নির্বাচিত করেছি, কি নির্বাচিত করেছি? মেম্বার না চেয়ারম্যান নাকি এমপি নাকি কি নির্বাচিত করেছি, এটা প্রশ্ন থেকে যায়। এজন্য এখানে চেয়ারম্যান বলার মাধ্যমে, এই যে চেয়ারম্যান বলছি, এই চেয়ারম্যান বলার মাধ্যমে কিন্তু কথাটা ক্লিয়ার হয়ে গেল। আবারও খেয়াল করেন যে সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট সবই ঠিক আছে, কিন্তু এই একটা অবজেক্ট নিয়ে কি করছে, সে সন্তুষ্ট নয়, তার আরেকটা অবজেক্টের প্রয়োজন। কি সেটা অবজেক্ট? চেয়ারম্যান। এজন্য এই ইলেক্টেড এই ভার্বটাকে, ইলেক্ট মূল ভার্ব হচ্ছে এখানে ইলেক্ট, এই ইলেক্ট ভার্বটাকে কি বলবে এখানে? এটাকে বলবে ফ্যাক্টিটিভ ভার্ব। আর এই যে চেয়ারম্যান এটাকে কি বলে? এই চেয়ারম্যান এটাকে বলে ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্ট। এখানে একটা গুরুত্বপূর্ণ রুল আমি বলে রাখি, যে এটা অবশ্য শীটে দেওয়া হয়নি, যে চেয়ারম্যান এই যে ফ্যাক্টিটিভ অবজেক্ট, এই ফ্যাক্টিটিভ অবজেক্টের আগে দি বসে না। পরীক্ষার সময় এই যে চেয়ারম্যান আছে, এই চেয়ারম্যান আগে দি লাগাই দিবে। যদি এখানে কেউ দি লাগাই দেয় তাহলে ভুল হবে। পরীক্ষা এখানে আসে কিন্তু প্রশ্ন, অর্থাৎ উই ইলেক্টেড হিম চেয়ারম্যানই হবে, এখানে এর আগে দি ব্যবহৃত হবে না, এখানে দি ব্যবহৃত হবে না। যেমন আমরা একটু ভাঙিয়ে বলি, ইনকারেক্ট ফর্ম কি হবে? উই ইলেক্টেড হিম দা চেয়ারম্যান। যদি কেউ বলে উই ইলেক্টেড হিম দা চেয়ারম্যান, তাহলে কি হবে? এটা ভুল হবে। এটা কারেক্ট ফর্ম কি হবে? উই ইলেক্টেড হিম চেয়ারম্যান। তাহলে মূল মার্কিং পয়েন্ট কি এখানে? মার্কিং পয়েন্ট হচ্ছে দি। খেয়াল করেন এই যে চেয়ারম্যান এটাকে বলে, চেয়ারম্যানটা কি বলে? ফ্যাক্টিটিভ অবজেক্ট। এই ফ্যাক্টিটিভ অবজেক্টের আগে কখনো দি ব্যবহৃত হয় না। ঠিক আছে? দিও ব্যবহৃত হয় না, এজও ব্যবহৃত হয় না, দিও ব্যবহৃত হয় না, এজও ব্যবহৃত হয় না, ডাইরেক্ট বলবেন উই ইলেক্টেড হিম চেয়ারম্যান। শেষ। এরপরে দেখেন কোয়াসি প্যাসিভ ভার্ব। কোয়াসি প্যাসিভ ভার্ব, কোয়াসি প্যাসিভ মানে কি? কোয়াসি দেখেন, এটা এস, একটা এস কাটা যাবে, দুইটা এস হয়ে গেছে, একটা এস কাটা যাবে। কোয়াসি, কোয়াসি প্যাসিভ ভার্ব মানে কি? কোয়াসি মানে হচ্ছে ছদ্মবেশী। ছদ্মবেশী প্যাসিভ ভার্ব মানে যে সকল ভার্বটি দেখতে অ্যাক্টিভ সেন্টেন্স হলেও মূলত প্যাসিভ ধারণা প্রকাশ করতে এদেরকে ব্যবহৃত হয়। মানে দেখে মনে হয় এটা অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েসের, কিন্তু না, এটা মূলত প্যাসিভ ভয়েসের। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস যেহেতু আমরা আলাদা পার্ট, সংক্ষেপে শুধু বলি, যেখানে দেখবেন সাবজেক্ট নিজে নিজে কাজটা করেছে, সাবজেক্ট যদি নিজে নিজে কাজটা করে তখন তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। আর যদি সাবজেক্টের কাজটা করে নাই, বরং উল্টো সাবজেক্টের উপরে কাজটা পড়েছে, অর্থাৎ
এই ফাইল যেটা সাবজেক্ট যেটা এটার উপর কাজটা পড়েছে, আর তার মূল হুতাকে, এটা কিন্তু মূল হুতা যে মূল যে কর্তা যে তাকে কি করা হয়েছে, তাকে গোপন রাখা হয়েছে অথবা তাকে পরোক্ষভাবে উল্লেখ করা হয়েছে, এটাকে বলে প্যাসিভ ভয়েস। তো রাইস, রাইস হচ্ছে এখানে কি বলা হচ্ছে, রাইস সেলস চিপ, চাল সস্তায় বিক্রি হয়, চাল সস্তায় বিক্রি হয়। তাহলে এখানে দেখেন এই বাক্যটা দেখে আমরা বুঝতে পারতেছি যে রাইস হচ্ছে সাবজেক্ট, সেলস হচ্ছে ভার্ব, আর চিপ হচ্ছে তার এই কমপ্লিমেন্ট। অতএব বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে এটা অ্যাক্টিভ ভয়েসের, কিন্তু না, এটা অ্যাক্টিভ ভয়েসের না। এটা অর্থ দেখে আমরা সিদ্ধান্ত নিতে হবে এটা কি অর্থ কি। রাইস সেলস চিপ, চাল সস্তায় বিক্রি হয়। তাহলে দেখেন রাইস এটা কি সাবজেক্ট কিনা, না। এই যে বিক্রি করা এই কাজটা কি চাল এই রাইস এটা করতেছে কিনা, না। চাল তো বিক্রি করবে দোকানদার, চাল বিক্রি করে কে, দোকানদার। অতএব মূল হুতাকে, মূল সাবজেক্ট হচ্ছে দোকানদার, শপকিপার, শপকিপার, এটা হচ্ছে মূল সাবজেক্ট, কিন্তু রাইসটা হচ্ছে অবজেক্ট। মেইনলি রাইসটা কি এখানে অবজেক্ট। অতএব এই সেন্টেন্সটা মেইনলি হচ্ছে প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। আর এই সেলস ভার্বটা হবে কি কোয়াসি প্যাসিভ ভার্ব, কোয়াসি প্যাসিভ ভার্ব মানে সদ্যরূপী ভার্ব, সদ্যরূপী প্যাসিভ ভার্ব। দেখতে মনে হয় অ্যাক্টিভ কিন্তু বাস্তবে এটা প্যাসিভ। হানি টেস্ট সুইট, মধু স্বাদ মিষ্টি, মধুর স্বাদ কি হয়, মিষ্টি হয়। তাহলে এই টেস্ট ভার্ব দেখেন, হানি কি টেস্ট করেনি, না, টেস্ট, হানিকে টেস্ট করা হয়, হানিকে টেস্ট করা হয়। তাহলে হানি কিন্তু মূল সাবজেক্ট নয়, এখানে মূল সাবজেক্ট কি হানি নয়, হানি হচ্ছে মূলত এখানে অবজেক্ট। অতএব এই ভার্বটা মূলত এখানে প্যাসিভ, দেখতে মনে হচ্ছে অ্যাক্টিভ কিন্তু মূলত প্যাসিভ। অতএব এরকম ভার্বকে বলা হয় কি কোয়াসি প্যাসিভ ভার্ব। এরপরে দেখেন পারসেপশন ভার্ব। পারসেপশন মানে কি, পারসেপ্ট করা মানে কি অনুভূতি, অনুভব করা। যে সমস্ত ভার্ব ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতির ধারণা দেয় এদেরকে বলা হয় কি পারসেপশন ভার্ব। যেমন সি মানে দেখা, হেয়ার মানে শোনা, স্মেল মানে ঘ্রাণ নেওয়া, ফিল মানে অনুভব করা, নোটিস, অবজার্ভ, রিকগনাইজ এগুলা। নোটিস অর্থ কি লক্ষ্য করা, অবজার্ভ করা লক্ষ্য করা, রিকগনাইজ করা মানেও শনাক্ত করতে পারা, এগুলা আর কি। তো এই ভার্বগুলোর দ্বারা স্বেচ্ছাধীন ক্রিয়া বুঝায় না, তাই বিভিন্ন অর্থে ব্যবহার না করলে নিয়মিত অর্থে এদের কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যায় না। মানে সাধারণত এই ভার্বগুলা, এই যে সাধারণ এই যে ভার্বগুলো আছে না, সাধারণত এই ভার্বগুলা কন্টিনিউয়াস ফর্ম হয় না, মানে আইএনজি ব্যবহৃত হয় না। তবে ব্যতিক্রম কিছু জায়গা থাকে, ব্যতিক্রম কিছু কিছু ক্ষেত্রে এগুলার সাথে আইএনজি ব্যবহৃত হয়। সাধারণ নিয়ম হচ্ছে এগুলোর সাথে আইএনজি ব্যবহৃত হয় না। আই সি এ ডগ, আই সি এ ডগ, আমি একটি কুকুর দেখি বা আমি একটি কুকুর দেখছি। আই সি এ ডগ, আমি একটি কুকুর দেখি অর্থ হতে পারে। আবার আমি বর্তমানে যদি কন্টিনিউয়াস সেন্টেন্সে আমি ব্যবহৃত করি আই সি এ ডগ, আমি একটি কুকুর দেখছি, দেখছি মানে দেখতেছি, এটা বললেও আমাকে বলতে হবে কি আই সি। এর সাথে এম, এম, এম ইজ আর মানে কন্টিনিউয়াস লাগবে না, আইএনজিও লাগবে না। বুঝছেন না বিষয়টা, খেয়াল করেন। আই সি এ ডগ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আসুক আর প্রেজেন্ট ইনডিফিনিটে আসুক, সব ক্ষেত্রেই সি থাকবে, আইএনজি লাগবে না। ব্যতিক্রম কিছু জায়গা আছে সেখানে আইএনজি লাগে, সেটা ব্যতিক্রম, তো ব্যতিক্রমী। দেখেন রিফ্লেক্সিভ ভার্ব, যে সকল ভার্বের সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হয় এদেরকে বলা হয় রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব মানে কি দেখেন, এক্সাম্পল দেখেন, যে সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি। আমরা যখন প্রোনাউন পড়েছিলাম তখন দেখেছিলাম যে হিম সেলফ, হার সেলফ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো সহজ কথায় আমরা বলতে পারি যে যে সমস্ত ভার্বের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয় এগুলো হবে কি রিফ্লেক্সিভ ভার্ব। বাস, সহজ, এটা একদম সহজ। যে সমস্ত ভার্বের সঙ্গে দেখবেন রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত আছে এই ভার্বের নাম বলে দিবেন কি রিফ্লেক্সিভ ভার্ব। শি ফ্যান্ড হারসেলফ, এটা কি রিফ্লেক্সিভ ভার্ব। প্রিপোজিশনাল গ্রুপ ভার্ব, হি হ্যাভ আপ, হি গেভ আপ হিজ ব্যাড হ্যাবিটস, মানে কি সে তার বদভ্যাসগুলো ছেড়ে দিয়েছে। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন যোগ করে ট্রানজিটিভ ভার্ব করা হলে এদেরকে বলা হয় প্রিপোজিশনাল গ্রুপ ভার্ব। প্রিপোজিশনাল ভার্ব বা গ্রুপ ভার্ব বলে এদেরকে, ঠিক আছে, গ্রুপ ভার্ব বলে। গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব বলবেন কি যে ভার্বের সাথে একটা প্রিপোজিশন যুক্ত হয়ে একটা ভার্ব নতুন একটা অর্থ দেয় এটাকে বলা হয় গ্রুপ ভার্ব। যেমন সাধারণত গিভ, গিভ, গেভ, গিভেন,
এটা অর্থ কি দেওয়া। তাহলে গিভ আপ অর্থ কি ত্যাগ করা। গিভ আপ অর্থ কি ত্যাগ করা। বুঝছেন নি? এই যে গিভ এর সঙ্গে কি লাগছে আপ লাগছে, প্রিপোজিশন লাগছে। তাহলে মূল ভার্বের সঙ্গে একটা প্রিপোজিশন লাগলে কি হয়, এই মূল ভার্ব যোগ প্রিপোজিশন লেগে কি হয়ে যায়, এটার নাম হয়ে যায় গ্রুপ ভার্ব। এটা অর্থও কিন্তু চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এরপর দেখেন লিঙ্কিং ভার্ব, যে ভার্বের সাবজেক্ট ও কমপ্লিমেন্ট একই বিষয়কে বোঝায় সে ভার্বকে লিঙ্কিং ভার্ব বা কপুলেটিভ ভার্ব বলে। আই এম এ স্টুডেন্ট, এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আই সমান স্টুডেন্ট দিছি এখানে। আই সমান স্টুডেন্ট মানে এখানে দেখবেন এই লিঙ্কিং ভার্ব ওই ভার্বকে বলে যে ভার্বের সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট একই একই জিনিসকে বোঝায়। এজন্য এখানে সমান চিহ্ন দেওয়া হয়েছে, এটা বুঝতে সুবিধা হয়। মানে এই আই যে স্টুডেন্টও সে, মানে একই পার্সন, একই পার্সনের দুইটা পরিচয়, একই পার্সনের দুইটা পরিচয় যে ভার্ব লিঙ্ক করে। লিঙ্ক মানে কি সংযোগ ঘটায়, যে ভার্বকে কি করে দুই প্রান্তকে সংযোগ ঘটায়। মানে একই একই ব্যক্তির দুইটা পরিচয় বা একই বস্তুর দুইটা পরিচয়। এই ধরেন আই আর এ স্টুডেন্ট একই পার্সন, এখানে এম আইসা কি করছে সংযোগ ঘটাইছে। এজন্য এই এম এটাকে বলা হয় কি লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, জেরিন লুকস বিউটিফুল, জেরিন লুকস বিউটিফুল, জেরিনকে বিউটিফুল দেখাচ্ছে। তাহলে এই লুকস, লুকসে কি করছে এখানে জেরিন আর বিউটিফুল, জেরিন দ্বারা বুঝাচ্ছে বিউটিফুল কে, মানে বিউটিফুল বলতে এখানে আমরা জেরিনকে বুঝাইছি। তাহলে এই লুকসে কি করছে দুইটাকে কানেক্ট করছে, লিঙ্ক করেছে, এজন্য এর নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। কিছু কিছু গুরুত্বপূর্ণ লিঙ্কিং ভার্বের লিস্ট এখানে দেওয়া হয়েছে, আপনারা এগুলো দেখবেন। লিঙ্কিং ভার্বের কিছু ব্যবহারও আছে। লিঙ্কিং ভার্বের ব্যবহার দেখেন একটা আমরা একটা পড়ি। সাধারণত ভার্বকে মডিফাই করতে ভার্বের পর অ্যাডভার্ব বসে, কিন্তু লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। আমরা জানি সাধারণত ভার্বকে মডিফাই করে কিসে অ্যাডভার্বে, কিন্তু লিঙ্কিং ভার্ব যেটা এইটার পরে কি বসে, এটার পরে অ্যাডজেক্টিভ বসে। এই যে আমরা একটু আগে বললাম যে জেরিন লুকস বিউটিফুল, তাহলে এই যে বিউটিফুল এটা কি হয়েছে, এটা অ্যাডজেক্টিভ বসেছে। এখানে বিউটিফুললি বসাইলে কিন্তু হবে না, মানে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসতে হবে, অ্যাডভার্ব বসবে না। আচ্ছা, এখানে এই এক্সাম্পলটা এখানে তারা দিয়েছেন, দেখেন হি ওয়ার্কস কেয়ারফুল, হি ওয়ার্কস কেয়ারফুল, সে কেয়ারফুল বললে হবে নি, সে কাজ করে কেয়ারফুল বললে হবে নি, না বলতে হবে কেয়ারফুললি। কেন, যে সে কাজ করে সতর্কতার সাথে। তাহলে এই কাজ করা, এই ওয়ার্কস, এটা হচ্ছে কি, এটা লিঙ্কিং ভার্ব নয়, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। সে কাজ করে কি সতর্কতার সাথে। আর এখন আমি যদি বলি হি লুকস কেয়ারফুল, তাকে সতর্ক দেখায়, মানে তাকে দেখে মনে হয় সতর্ক, এজন্য এই লুকস এটা কি হবে, এটা হবে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কেন, যে হি আর কেয়ারফুল এখানে একই ব্যক্তির পরিচয়। আর একটু আগে যে বলা হয়েছে যে এই লুকস, এই লিঙ্কিং ভার্ব আমরা কেমনে চিনবো, যে যদি আমরা এই লিঙ্কিং ভার্বকে সরাইয়া দিই, লিঙ্কিং ভার্বকে যদি আমরা সরাইয়া এখানে যদি বি ভার্ব বসাই, যেমন আমি যদি বসাই হি ইজ, তাহলে কিন্তু বাক্য চেঞ্জ হয় না। এই সূত্রটা গুরুত্বপূর্ণ। যখন দেখবো আমরা মেইন এই লিঙ্কিং ভার্বকে সরাইয়া বি ভার্ব বসাইলে তার অর্থ চেঞ্জ হয় না, অর্থ চেঞ্জ হয় না, এটাকে বলবে কি লিঙ্কিং ভার্ব। এজন্য আমরা হি ইজ কেয়ারফুল মানে কি সে সতর্ক, আর আমি যদি ইজ বাদ দিয়ে এখানে লুকস রাখি, হি লুকস কেয়ারফুল, তাহলেও কিন্তু আমার এই অর্থ ঠিক আছে, তাকে সতর্ক দেখায়। দেখেন হি ইজ কেয়ারফুল বললে কি হবে, সে সতর্ক। হি লুকস কেয়ারফুল বললে কি হবে, তাকে সতর্ক দেখায়। বুঝা গেছে নি? অর্থাৎ লিঙ্কিং ভার্বকে উঠাইয়া যদি আমরা বি ভার্ব বসাই তাহলে অর্থ চেঞ্জ হয় না, এটাকে বলা হয় কি লিঙ্কিং ভার্ব। আরো জানলাম কি, যে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসতে পারে, আবার নাউনও বসতে পারে। অ্যাডজেক্টিভ বসতে পারে, আবার নাউনও বসতে পারে, কিন্তু অ্যাডভার্ব বসবে না। কি বসবে না, অ্যাডভার্ব বসবে না। আচ্ছা, ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব দেখেন একটু আগে আমরা বলেছিলাম গ্রুপ ভার্ব যেটা, এটাই মূলত ফ্রেজাল ভার্ব। ভার্ব যোগ প্রিপজিশন যদি তা সেন্টেন্সে বিশেষ কোনো অর্থ দেয়, যদি বিশেষ কোনো অর্থ দেয়, একটু আগে বলেছিল ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বলা হয়। এটা আমরা দেখেছি যে দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড সুন, কাম অর্থ আসা, কাম অর্থ কি আসা, রাউন্ড মানে কি, রাউন্ড মানে হচ্ছে চক্কর।
তাহলে এটা কিন্তু দেখেন মূল ভার্বের যে মেইন যে অর্থ ছিল এই অর্থটা চেঞ্জ হয়ে গেছে। দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড সুন, এখানে কাম রাউন্ড অর্থ হয়ে গেছে আরোগ্য লাভ করা, সুস্থ হওয়া। এই যে ভার্বের সাথে একটা প্রিপোজিশন বা অন্য একটা অ্যাডভার্ব যুক্ত হয়ে যদি নতুন একটা অর্থ প্রকাশ করে গ্রুপ অর্থ দেয় তখন এটাকে বলে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। এগুলা এগুলা কিন্তু পরীক্ষায় খুব বেশি আসে। আপনারা এই ইংরেজি যে গাইড রয়েছে সেই গাইড থেকে আপনারা গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলা আপনারা একটু ভালো করে মুখস্থ করতে হবে অর্থ সহ। পার্টিসিপল দেখেন যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে ভার্ব এবং অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্বের মতো কাজ করে এদেরকে বলা হয় কি পার্টিসিপল। এদেরকে কি বলে পার্টিসিপল। আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয় ভার্ব যোগ আইএনজি। পাস্ট পার্টিসিপল কেমনে গঠিত হয় ভার্বের সাথে ওই যে ভার্বের যে এই সেকেন্ড ফর্ম যেটা সেটা, আর পারফেক্ট পার্টিসিপল মানে ভার্বের থার্ড ফর্ম যেটা সেটা। এগুলো আমরা বিস্তারিত এখন একটু দেখেন যে প্রেজেন্ট পার্টিসিপল কেমনে। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন তা একই সঙ্গে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কাজ করে তখন তাদেরকে বলা হয় কি প্রেজেন্ট পার্টিসিপল। তো সাধারণত এটা আমরা জানি যে অ্যাডজেক্টিভের কাজটাই করে, অ্যাডভার্বের কাজ খুব একটা করে না, তা হয়তো খুব একটা রেয়ার সেন্স। কিন্তু সাধারণত কি হয় প্রেজেন্ট পার্টিসিপলটা সাধারণত কি হয় অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যাডজেক্টিভের মতো কি কাজ করে এখন দেখেন গঠন কেমনে হবে ভার্ব যোগ আইএনজি। যদি তা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মতো কাজ করে তখন এটা হয় ভার্ব যোগ আইএনজি হিসাবে আইএনজি এরকম গঠিত হয়। আরো দেখেন অ্যাডজেক্টিভের মতো যদি তার সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্টের পরে বসে তাদের সম্বন্ধে তথ্য দেয় তখন এটা কিভাবে ব্যবহৃত হবে অ্যাডজেক্টিভের মতো। আর অ্যাডভার্বের মতো কখন ব্যবহৃত হয় যদি তা সেন্টেন্সে ভার্বের পূর্বে বসে তাদের সম্বন্ধে তথ্য দেয়। এটাকে বলা হয় কি এটা পার্টিসিপলের দুইটা ফর্ম যে বলছিলাম অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মতো। অ্যাডজেক্টিভের মতো কখন আমরা বুঝবো যখন দেখবো যে সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দিছে তখন এটা হবে অ্যাডজেক্টিভের মতো। আর যখন ভার্বের সম্পর্কে তথ্য দিবে তখন এটা ব্যবহার হবে অ্যাডভার্বের মতো। এক্সাম্পল দেখেন আই স এ বয় প্লেইং ফুটবল। আমি দেখলাম আমি দেখলাম এ বয় একটি বালককে কি অবস্থা দেখলাম প্লেইং ফুটবল খেলছে, ফুটবল খেলছে। তাহলে এই বাক্য দ্বারা আমরা কিন্তু বুঝতে পারতেছি যে প্লেইং প্লে যুগ আইএনজি, প্লে যুগ আইএনজি প্লেইং যে প্রেজেন্ট পার্টিসিপল এটা কি করছে এটা এই যে বয়ে যে নাউন এই বয়ের কি করতেছে অবস্থা বলতেছে। তাহলে নাউন বা প্রোনাউনের অবস্থা বললে এটা কি হয় আমরা জানি অ্যাডজেক্টিভ হয়। তাহলে যেহেতু এই যে বয় এর অবস্থা বলতেছে প্লেইং দ্বারা অতএব প্লেইংটা কি প্লেইংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, এটা ইউজ হয়েছে কি হিসাবে অ্যাডজেক্টিভ হিসাবে। লিনা স্টাডিং ইন রাজশাহী ইউনিভার্সিটি ইজ মাই সিস্টার। অর্থাৎ লিনা এখন এই লিনা সম্পর্কে এখন পরিচয় দিচ্ছে। লিনা কি লিনা হচ্ছে লিনা স্টাডিং ইন রাজশাহী ইউনিভার্সিটি। যে লিনা স্টাডিং ইন আর ইউ তাহলে লিনার পরিচয় দিচ্ছে কি যে রাজশাহীতে অধ্যয়নরত। এখন বলতেছে যে ইজ মাই সিস্টার সে আমার বোন। তাহলে এই যে স্টাডিং এই ওয়ার্ডে কি করছে এই লিনার সম্পর্কে একটা পরিচয় দিয়েছে, লিনার সম্পর্কে একটা ইনফরমেশন দিয়েছে। এজন্য স্টাডি যোগ আইএনজি এই যে প্রেজেন্ট পার্টিসিপল এটা ইউজ হয়েছে কিসের মতো এটা ইউজ হয়েছে অ্যাডজেক্টিভের মতো। আচ্ছা এখন দেখেন কিছু এক্সাম্পল দেখেন কিছু ইউজ দেখেন। প্রেজেন্ট পার্টিসিপলকে সেন্টেন্সের মধ্য থেকে বাদ দিলে সেন্টেন্সের কনস্ট্রাকশন এর কোনরূপ ক্ষতি হয় না। এটা ওটা দেখেন আই স সাম বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই। আমি কিছু পাখি দেখলাম ফ্লাইং ইন দ্য স্কাই আকাশে উড়ছে। তাহলে এই যে ফ্লাইং আমি যদি এই ফ্লাইংটাকে বাদ দিয়ে দেই তাহলে দেখেন অর্থ ঠিক আছে কিনা। আই স সাম বার্ডস ইন দ্য স্কাই অর্থ ঠিক আছে না অর্থ ঠিক আছে। আমি দেখলাম কিছু পাখি আকাশে, আমি কিছু পাখি আকাশে দেখলাম। আর এখানে কি করছে এই যে ফ্লাইং কথাটা লাগানোর কারণে কি হচ্ছে এই পাখির একটা অবস্থা এখানে বলা হয়েছে। তা এই পাখির অবস্থা বলার মাধ্যমে কি হইলো এই ফ্লাইংটা পাখির অবস্থা বলছে। পাখি কি পাখি নাউন, তা নাউনের অবস্থা বললে কি হয় এটা অ্যাডজেক্টিভ হয়। ক্লিয়ার এরকম প্রত্যেকটা এখানে দেখেন প্রত্যেকটা ক্লিয়ার। আচ্ছা কিন্তু এখানে ড্যান্সিংটা দেখেন ড্যান্সিংটা একটা গুরুত্বপূর্ণ। ড্যান্সিং দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে এখানে ড্যান্সিংটা কি হচ্ছে ড্যান্সিংটা অ্যাডভার্বের মতো কাজ করছে।
মানে মূল কাজটা এখানে কি, মূল কাজ দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে, দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে, গার্ল মানে বালিকাটা চলে গেল। কিভাবে চলে গেল? ড্যান্সিং, নাচতে নাচতে। তাহলে নাচতে নাচতে এটা কি হচ্ছে, এটা হচ্ছে এই ওয়েন্ট ভার্বের মডিফাই করছে, এজন্য ভার্বকে মডিফাই করছে, এজন্য এটা অ্যাডভার্বিয়াল ইউজ, এটা ড্যান্সিং। আবার কেউ কেউ এটাকে দেখবেন অ্যাডজেক্টিভে বলে, সমস্যা নাই, অ্যাডজেক্টিভও কোনো কোনো সেন্সে বলা যায়, যে বালিকাটি নাচতে নাচতে গেল, অতএব এই নাচতে নাচতে এটা বালিকাটার অবস্থা বলতেছে, এজন্য অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো আমরা এটা আমরা অ্যাডভার্বই বলি আপাতত, সমস্যা নাই। এখন দেখেন প্রেজেন্ট পার্টিসিপলের অবস্থা, ব্যবহার, এটা কিভাবে ব্যবহৃত হয়। ইন্দ্রিয় অনুভূতি সূচক ভার্ব যেগুলো দেওয়া হয়েছে এগুলা ইত্যাদি ভার্বগুলোর পরে অবজেক্টের পরে প্রেজেন্ট পার্টিসিপল বসতে পারে। যেমন আই স হিম পাসিং দ্যাট শপ, আমি তাকে দেখলাম এই দোকান পাস করে যাচ্ছে। তাহলে আই স হিম পাসিং, তাহলে এই হিম এর অবস্থা বলতেছে পাসিং, এজন্য পাসিং এটা কি, এই প্রেজেন্ট পার্টিসিপলটা এটা হবে অ্যাডজেক্টিভ। কার অ্যাডজেক্টিভ? হিম এর অ্যাডজেক্টিভ, হিম সম্পর্কে বলতেছে। এইভাবে এই প্রত্যেকগুলো আছে। আচ্ছা, এখন দেখেন উক্ত ভার্বগুলো, মানে এই যে ভার্বগুলো বলছে না, এই যে এটা লিস্ট দিয়েছে ভার্বের, এগুলা বলতেছে যে উক্ত ভার্বগুলোর অবজেক্ট এর পরে বেয়ার ইনফিনিটিভ বসতে পারে। এখন বেয়ার ইনফিনিটিভ মানে কি? বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে যে ইনফিনিটিভের টু গোপন থাকে, এটা কি বলে? বেয়ার ইনফিনিটিভ। এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বেয়ার ইনফিনিটিভ মানে যে ইনফিনিটিভের টু গোপন থাকে, টুটা দেখা যায় না, এই ইনফিনিটিভের টু দেখা যায় না, এটাকে বলা হয় কি, বেয়ার ইনফিনিটিভ। তাহলে কোন কোন ভার্বের পরে এই যে কিছু ভার্ব এখানে বলছে, সি, ফিল, হেয়ার, স্মেল, এই ভার্বগুলোর পরে যে অবজেক্ট এর পরে বেয়ার ইনফিনিটিভও বসতে পারে। তবে বেয়ার ইনফিনিটিভ ব্যবহৃত হলে ভার্বের কাজ সমাপ্ত হয়েছে এমনটি বোঝাবে। আচ্ছা দেখেন, আই হার্ড হার সিং, আই হার্ড হার সিং, আমি তাকে শুনেছি কি, টু সিং। এখানে মূলত কি ছিল, এখানে টু ছিল। তো এই যে হেয়ার আসছে, হেয়ার ভার্বের পরে অবজেক্ট আসছে, এরপরে কি হয়েছে, এরপরে যেহেতু আবার ইনফিনিটিভ আসছে, এজন্য এখানে টু গোপন রয়েছে, উজ্জ্ব রয়েছে। আর যদি বলি আই হার্ড হার সিঙ্গিং, আমি তাকে গান গাইতে শুনছিলাম, তখন বুঝাবে কি, এই দেখেন এই কথাটা এখানে বলছে যে আর প্রেজেন্ট পার্টিসিপল বসলে কাজটি চলমান আছে এমন বুঝাবে। কাজটি কি হয়েছে, চলমান আছিল, কন্টিনিউয়াস ছিল, এটা বুঝাবে। আই হার্ড হার সিঙ্গিং, আমি তাকে শুনলাম গান গাচ্ছে, মানে গান গাওয়াটা কি কন্টিনিউয়াস আছে, এটা বুঝাইছে। আর শুধু সিং বললে বুঝাবে যে গান গাওয়া শেষ, আমি তাকে গান গাইতে শুনেছিলাম, মানে গান গাওয়া শেষ, এটা বোঝাবে। আরো দেখেন ইউজ দেখেন, প্রেজেন্ট পার্টিসিপল কোথায় ব্যবহৃত হয়, কাম, গো, এ ভার্ব দুটোর পরে শারীরিক কাজ বোঝায়, এরপরে ভার্ব এর প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। উই উইল গো রাইডিং, হি কেম জাম্পিং, এগুলা কিছু ইউজ আছে। আচ্ছা, আমরা তো আজকে অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজকে আমরা এই পর্যন্ত রেখে দেই। ভার্ব সম্পর্কে আরেকটা ক্লাস নিতে হবে, অনেক অনেক লম্বা বিষয়, তো এজন্য আমরা আরেকটা ক্লাস নিব ভার্ব সম্পর্কে ইনশাআল্লাহ, এবং সেই ক্লাসে আমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিস করব। এই ভার্ব বেশি বেশি প্র্যাকটিস না করলে কিন্তু আমাদের হবে না, এজন্য আগামী ক্লাসে ভার্বের অবশিষ্ট আলোচনা করব এবং আমরা এই প্র্যাকটিস করব, বেশ কিছু এক্সাম্পল আমরা নিয়ে আসবো, সেই এক্সাম্পলের প্র্যাকটিস আমরা করব ইনশাআল্লাহ। তো আজকের জন্য আমাদের রেকর্ডিং শেষ করে